ভাইরাল যেখানে তার পাশ দিয়ে আমি চলে যাই, তারপরেও ছোঁয়া লেগে যায়। ক্লাস 9 এ পড়া অবস্থায় ভেঙে গেছে, তারপর বিয়ে হয়েছে, ওটাও আনফরচুনেটলি টিকেনি। আপনার সাথে ইদানিং অনেকের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, কেন? মানুষ তোমাকে মেরে ফেলতো। কেন উনি এত খেপে গেলেন? জাস্ট ফর ভিউ। আমার কাছে এখন মনে হয় কি আপু সব ছেড়ে ছুড়ে যদি আমার মেয়েটাকে নিয়ে থাকতে পারতাম। আপনি তো মানুষের টাকা মেরে খান, ডাকাতি করে খান। আমি আমার লাইফের একটা পুরো সার্টেন টাইম ক্যামেরার সামনেই দিয়ে গেলাম। কাদের জন্য এতদিন কাজ করলাম। নামটা কি তোমার আসলে? বারিশা। বারিশা। কিন্তু আমরা তো আগে থেকে তোমাকে বারিশা বলে ডাকতাম। হ্যাঁ হ্যাঁ। কিন্তু বারিশা কেন হলো? এটা কি শুরু হয়ে গেছে? হতে পারে, কথা বলো, কোনো সমস্যা নাই। আমার সার্টিফিকেট নাম বারিশা হক, আমার ফেসবুক পেজের নামও তো বারিশা হক, কিন্তু ওই যে আপনারা আদর করে ছোট থেকে বারিশ হক, সেটাই আসলে যত অনেক আগে কাজ হয়েছিল বারিশের সাথে, আমরা তো বারিশ হক বলেই জানি। আমরা অনুষ্ঠানটা শুরু করি। ওকে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। আর আপনাদের সঙ্গে আছে আমি শারমিন দীপ্তি, এবং আমার সঙ্গে যিনি আছেন তাকে আমরা খুব ভালোভাবে চিনি। নানাবিধ কারণে তিনি অনেক আলোচনায় আসেন, সমালোচনায় আসেন। তিনি হচ্ছেন বারিশ হক, কিন্তু তার ফেসবুক আইডি হচ্ছে বারিশা হক। আমরা আসলে বারিশ হক নামে জানি, আমি একটু আগেই বলছিলাম। আমার আসলে ইচ্ছা ছিল যে আমি ক্যামেরার পেছনে কাজ করব, যেহেতু আমি মিডিয়া এন্ড কমিউনিকেশন নিয়ে পড়েছি, মানে আপনাদের লাইনে কাজ করব, যে ডিরেকশন দিব কোন একটা অনুষ্ঠানে। পরে আসলে কিভাবে যেন ক্যামেরার সামনে চলে আসলাম। বাহ, ভালোই হয়েছে, এই জন্য আমরা তোমাকে অনেক ভালোভাবে চিনতে পেরেছি। বারিশ, আমাদের অনুষ্ঠানের ছোট একটা ফর্মালিটিস, এখানে কাট আছে, ওখানে আনকাট আছে। কাটগুলো থেকে আমরা এডিট করতে পারবো তোমার কথার, আর কিন্তু আনকাট থেকে পিক করলে কোনো খাম, সেখানে কোনো এডিট হবে না। এখন বারিশ চুজ করবে সে কাট থেকে নেবে নাকি আনকাট থেকে নেবে। আজকে তো আমি অনুষ্ঠানে এসেছি এটার জন্য যে আনকাট কথাবার্তা বলবো। ওকে, তাহলে আমরা আনকাটই চুজ করব। মানে অনেক সাহসী একটা মেয়ে। যাই হোক, আমরা ওই দিক থেকে যে কোনো একটা পিক করি। ওকে। কি জানি কি আছে, ভয় পাচ্ছি আমি। না না, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, আপনার প্রথম রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কার সাথে কেটেছিল? আমার প্রথম ভালোবাসার মানুষ যে ছিল, তার সাথে আমার দেখা হতো খুব দূরত্বে। তো ওটাই ছিল আমার সবচেয়ে বেশি রোমান্টিক মুহূর্ত। মানে কাছে আসা, হাত ধরা, পাশে দাঁড়ানো, এই সাহস কখনো পাইনি। সে কি তোমার এক্স হাজবেন্ড ছিল? না না না, তার আগে আমার একদম ফার্স্ট যে বয়ফ্রেন্ড ছিল। কোন ক্লাসে পড়তে তখন? তখন আমি 9-10 এরকম। তো দূর থেকে দেখা, এটাই সবচেয়ে রোমান্টিক। মানে বারিশ ক্লাস 9 এ পড়া অবস্থায় প্রেম করেছিল প্রথম প্রেমে পড়েছিলাম। তারপর তো ওটা ভেঙে গেছে, তারপর বিয়ে হয়েছে, ওটাও আনফরচুনেটলি টিকেনি। তো এখন আবার সেকেন্ড যে হাজবেন্ড, ওনার সাথে আলহামদুলিল্লাহ ভালো, এখন একটা বেবি হয়েছে। তো এই আর কি, খুব সিম্পল লাইফ আমার। কেমন মনে হয় যে আসলে হাজবেন্ড ওয়াইফের রিলেশন গুলো কেমন হওয়া উচিত? আমার আগে একটা ভ্রান্ত ধারণা ছিল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা এজ গ্যাপ থাকা উচিত। এজ গ্যাপ থাকলে মনে হয় খুব বেশি রেসপেক্ট থাকে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, যেটা আমরা আগেকার দিনে দেখে এসেছি। তোমার এক্স হাজবেন্ড তোমার থেকে অনেক বড় ছিল। ওইটাই আমি বলছিলাম যে ওই ধারণাটার কারণেই কিন্তু আমি প্রথম বিয়েটা করি, যে আচ্ছা এরকম এজ গ্যাপে বিয়ে করলে হয়তো সংসার সুখের হবে। বাট পরবর্তীতে একটা টাইমে আমি ফিল করলাম যে না, আসলে কমিউনিকেশন অনেক গ্যাপ থাকে, জেনারেশন গ্যাপের কারণে যেটা হয় যে আমার কথাগুলো হয়তো সে বুঝতে পারে না, বা তার থিঙ্কিং এর সাথে আমার থিঙ্কিং ম্যাচ হয় না। এবং আমি কিন্তু প্রথম থেকেই খুব স্বাধীনচেতা একটা মানুষ ছিলাম, এবং আমি প্রথম থেকেই সাংস্কৃতিক অঙ্গনে খুব, আমরা জানি যে তুমি নাচ করতে করেছি, আমি অভিনয় কিন্তু করেছি। হ্যাঁ, তো ওই জিনিসগুলোতে আমি বাধার সম্মুখীন হচ্ছিলাম। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা পাখিকে খাঁচায় বন্ধ করে রাখলে যেরকম ছটফট লাগে, ঠিক সেরকম। মানে এক্স হাজবেন্ড এই কাজগুলো আসলে মেনে নিতে এটা পারেনি, একজনের তোমাকে কাজ করতে বিষয়। দেয়নি। ওটা নিয়ে দ্বন্দ্ব আরো কিছু মনোমালিন্য ছিল। তো আমার কাছে এখন মনে হয়, এখন আমার যিনি হাজবেন্ড আছেন, আমরা তো সেম এজের, আমরা একসাথে লেখাপড়া করেছি, আমরা একসাথে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো এখন আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে কথা বলার অনেক জায়গা আছে। প্রতিদিন রাতে বাড়িতে ফেরার পরও সারাদিন কি হয়েছে মনে হয় আমাদের কথাই শেষ হয় না, কথা বলতে বলতে ভোর হয়ে যায় এভরিডে। তো আমার কাছে মনে হয় যে কাজের জায়গাটা কারোর সাথে শেয়ার করা বা একসাথে গ্রো করার মধ্যে একটা অন্যরকম মজা আছে। তো আসলে এইজ ডাজন্ট ম্যাটার। সীমান্তের সাথে পরিচয়টা কিভাবে? তোমরা কি প্রেম করেছিলে? আমার যতটুকু মনে হয় আমরা কিন্তু তোমার সাথে সীমান্তকে ওইভাবে পাইনি। একদমই না, প্রেম একদমই করিনি। ডাইরেক্ট একদম বিয়ের প্রপোজাল, তারপরে দুই পরিবারের বসা এবং বিয়ে। প্রপোজালটা কার থেকে? আমার পক্ষ থেকে ছিল। ডিভোর্সের কত বছর পর বিয়েটা করলে? প্রায় হচ্ছে
3 বছর পর, আচ্ছা, এরকম 3 বা 3.5 বছর পর। আর অনেকেই মনে করে যে আমার জীবনটা মনে হয় সবসময় এরকম চাকচিক্যপূর্ণ, সবসময় এরকম রেডি শেডি হয়ে থাকি। আসলে এরকম না। বাড়িতে আমি খুবই সিম্পল, মানে একদমই সাদাসিধে, আরও 10 জনের যেভাবে থাকে একদম সিম্পল। মানে আমার প্রফেশন এবং পার্সোনাল লাইফ একদম আলাদা। আমরা প্রতিনিয়ত দেখি যে বাড়ির অনেক অনেক কাজ করছি, কিভাবে এত কাজের এনার্জি পাও আসলে? আমি মনে করতাম যে আমাকে কিছু একটা করতে হবে। অনেকে মনে করে কি যে টাকার জন্য কাজ করি, আসলে ইটস নট লাইক দ্যাট যে এভরিথিং ইজ ফর মানি। একটা দায়িত্ববোধের জায়গা থেকে, একটা ভালো লাগার জায়গা থেকে, এবং এখন যে জায়গায় আমরা চলে এসেছি, এখন পেছনে ফেরার আর কোনো রাস্তা নেই, শুধু এগিয়ে যাওয়ার রাস্তা। তো যত বাধা বিপত্তি আসুক আমাকে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমার মোটিভেশন। আমি যদি আজকে এখান থেকে চলে যাই আমার হয়তো কোনো লস হবে না। লাইক আমি যত টাকা কামিয়েছি আলহামদুলিল্লাহ, আমি হয়তো বিদেশে চলে গেলাম, আরেকটা লাইফ লিড করলাম, কিন্তু ইন্ডাস্ট্রি যে আমাকে তৈরি করেছে, এতগুলো মানুষ যে আমাকে এতদিন কাজ দিয়েছে, তাদের প্রতি তো আমার দায়িত্ববোধ আছে। হ্যাঁ, সেই পুরাতন মানুষগুলোর সাথেও কিন্তু আমি এখনো কাজ করি, এবং অনেকেই আছে যাদের কাছে আমি কখনোই, মানে এখন আমি যে রেমুনারেশনটা নিয়ে কাজ করি সেটা কখনো তাদেরকে বলি না। আমি বলি যেটা আপনাদের ভালো মনে হয়, কারণ আমি মনে করি যে তারা আমাকে তৈরি করার পেছনে অনেক বড় একটা অবদান রাখছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ও মাই গড। আপনার সাথে ইদানিং অনেকের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, কেন? আমার মনে হয় যে কাজের অনেক বেশি ব্যস্ততা হয়ে গেছে, আমাদের ফেস টু ফেস কথোপকথন অনেক কমে গেছে। মানে আগে যেটা ছিল যে আমরা একটা সময় আড্ডা দিতাম বা কথা বলতাম, এখন এত বেশি আমরা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছি যে একে অপরকে ফেসবুক যুদ্ধের মাধ্যমে আমরা একে অপরকে আসলে অ্যান্সার করি। একটা ফোন কল করলে যে আচ্ছা তুমি কি আমার নামে এটা বলেছো বা এটা কি হয়েছে, বিষয়টা কিন্তু ওখানে ক্লিয়ার হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যান্ত্রিক এই বিষয়গুলো, যান্ত্রিক যুগে এসে আমরা একে অপরের কাছে অনেক অচেনা হয়ে গেছি, অনেক বেশি। এবং তৃতীয় পক্ষ চেষ্টা করে যে দুই পক্ষের মধ্যে যাতে একটা সুসম্পর্ক না হোক। তো আমার মনে হয় যে এটা জাস্ট বিকজ অফ আমাদের লাইফের বিজিনেস এবং আমাদের অতিরিক্ত গ্যাজেটের ইউজ। মানে কি লাইফে বিজি থাকার কারণে কি তোমার সাথে অপবিশ্বাসের রিলেশন খারাপ হয়ে গেল? কিন্তু তুমি কিন্তু একটা সময় অনেক অনেক কাজ করেছো, এরপরে দেখা গেল যখন বুবলি আপার সাথে কাজ শুরু করলে, তো ওখানে একটু জানতে পারলাম সামহাও অপবিশ্বাসের সাথে কিছু একটা হয়েছিল তোমার। হয়তো এটা আমার ভুল ছিল যে আমরা একে অপরের অনেক বেশি কাছে চলে এসেছি। আসলে মূল প্রবলেমটা শুরু হয়েছে হচ্ছে একটা গ্রুপকে কেন্দ্র করে, মানে আমাদের একটা সোশ্যাল গ্রুপ ছিল, সেটাকে কেন্দ্র করে। তার মানে অপুদের সাথে তোমার কোনো রিলেশন খারাপ হয়নি? মানে সরাসরি আমাদের কোনো সম্পর্ক খারাপ হয়নি, কিন্তু আশেপাশের মানুষগুলোর কারণে আসলে একটু বাধায় পড়ে গেছে। আর মনে হয় কি বারিশ, তুমি তো ইদানিং বুবলি আপার সাথে অনেক কাজ করছো, তোমার এখন দেখা যায় কোনো শোরুম ওপেনিং হোক কিংবা কোনো প্রমোশনে হোক, অপুদিকে এখন আর পাওয়া যাচ্ছে না। এটা হতে পারে যে অর্গানাইজারদের একটা চাহিদা থাকে যে এখন কোন নায়িকাকে নিয়ে তারা কাজ করবে। তো এটাই, আমার তো ওনার সাথে কাজ করতে কোনো ইস্যুস নাই, যদি কালকেই বলে আমি কালকেই হয়তো কাজ করব, এবং ওনার জন্য সবসময় আমার মন থেকে ভালোবাসা থাকবে। আমরা দেখেছিলাম যে গৌতম সাহা কোরিওগ্রাফার, ফ্যাশন কোরিওগ্রাফার, উনি আবার কান্নাও করেছিলেন যে না সম্পর্কের অবনতি হয়েছে। হ্যাঁ, তো উনি আসলে কান্না করেছিলেন। তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, কারণ গৌতমটা তোমার সাথে কাজ করে। হ্যাঁ, গৌতমটা আমার অনেক পরিচিত, এমন একজন মানুষ যে আমার লাইফে, আমার ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, লাইক আ গার্জিয়ান। এবং আরো অনেকেই আছে যাদের নাম হয়তো অনুষ্ঠানে বলতে পারবো। তো আমার কাছে মনে হয় যে এই সময়টা আসলে কেটে যাবে, আমরা আজ আছি কাল নেই। তো আসলে মনোমালিন্যের জায়গাটা খুবই ক্ষুদ্র থাকা উচিত আমার মনে হয়, যত দ্রুত সম্ভব মনোমালিন্যগুলো মুছে ফেলা উচিত। অপুদি ছাড়াও আসলে টনি আপুর সাথে তোমার একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, আসলে কেন এরকম জটিলতা হলো আসলে জানি না, শুরুটা কি দিয়ে হলো, কেন যে উনি এত ক্ষেপে গেলেন? মনে হয় যে আসলে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এক কথা বলছি আরেক কথা বলছি। আমার কাছে মনে হয় যে ওনার জায়গা থেকে উনি সঠিক, আবার আমার জায়গা থেকে হয়তো আমি সঠিক। দুই পক্ষের জায়গা থেকে যখন আপনি বসবেন তখন তো সবারটা সঠিক। এটা একটা কাইন্ড অফ আর কি ফেসবুকে যেটা দেখলাম কাদা ছোড়াছুরির মতো। তোমার হাজবেন্ড ও আলভি একটা স্ট্যাটাস দিয়েছে যে তবলা বাজানো, তো এইগুলো শব্দ চয়ন করলে আসলে তার কাছেও খারাপ লাগতে পারে। অধিকাংশ দেখলাম তাকে সাপোর্ট দিচ্ছে, যে তো এটা কি ঠিক ছিল কেন এই স্ট্যাটাসটা, তুমি কি মনে করো? আসলে রাগের মাথায় এমন একটা রাগ, এমন একটা জিনিস
যেটাকে কেউ কখনো কন্ট্রোল করতে পারে না। আমি কিন্তু আগে অনেক রাগী ছিলাম, আমি এখন আস্তে আস্তে এটাকে এত কন্ট্রোলে নামায় ফেলছি যে একদম মাটির সাথে মিশায় ফেলছি রাগটাকে। বাট আমার হাজবেন্ড রাগের মাথায় অনেক কিছু করে ফেলে, ওকে দেখতে অনেক শান্তশিষ্ট মনে হয়, যেমন আমার মেয়ে কিন্তু ওকে অনেক ভয় পায়। তো রাগের মাথায় ও যে কথাগুলো বলে ফেলে, যেমন আমি বিশ্বাস করি টনি আপু উনিও রাগের মাথায় অনেক সোশ্যাল বুলিং করে ফেলেছেন আমাকে, পরবর্তীতে কিন্তু উনি নিজেই সেটা রিয়েলাইজ করেছেন। সো আমার হাজবেন্ডও সেটা রিয়েলাইজ করেছে, সো ওখানে কাটাকাটি, দ্যাটস ইট। বিষয়টা আসলে খুবই সিম্পল ভাবে নিলেই সিম্পল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষ এটা ভিউ বাণিজ্যের কারণে অনেক গুরুতর আকার ধারণ করেছে। মানে আমরা যখন দেখলাম টনি আপার হাজবেন্ড মারা গেল, তুমি একটা স্ট্যাটাস দিয়েছিল আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তো ওই জিনিসগুলো হয়তো না, এটা কিন্তু একদমই ভুল একটা কথা। এবং এটা কোথা থেকে এসেছে সেটাও জানার বিষয়, এই প্রশ্নটাতেই আমি আসছিলাম। আমি ওই দিন এটা পোস্ট দিয়েছি সবার আগে ঘুম থেকে উঠে, যে ওনাদের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়ে, আমি এখনো দেখাতে পারবো, চাইলে আপনাকে আমি দিয়ে যাব, যে উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো এই কথাটা সামহাউ টনি আপুর কানে কেউ দিয়েছে বা মিস্টেক হয়েছে, এবং এটা আমি আপুকে বারবার মেসেজ করে বোঝানোর চেষ্টা করেছি। আমি নিজেও দেখেছি টনি আপার হাজবেন্ড যখন অসুস্থ তুমি স্ট্যাটাস দিয়েছি, ওনার শোরুমে গিয়ে আমি শপিং করেছি, আমি এবং গৌতম শাহদাদা, সেটার ভিডিও পোস্ট করেছি যে ওনার পাশে আছি আমরা। এবং তখন কিন্তু সিচুয়েশন ছিল আমি ওখানে যাওয়ার মতো না, তারপরও কিন্তু আমি গেছি, আমি নিজের থেকে গেছি। এবং যেদিন টনি আপুর হাজবেন্ড মারা গেলেন, ওই দিন আমি পোস্ট করেছি, এবং সেটা 50K লাইকস পড়েছিল ওই ছবিটাতে। তো সেটা কিভাবে মিস আউট হয়ে গেল ওনার, আমি আসলেই জানি না। তো এটা আমি আসলে নেক্সাস টিভির মাধ্যমে সবাইকে বলতে চাই যে ওই দিন সারা ফেসবুকে শুধু ওনার ছবি ছিল, আপুর এবং আপুর হাজবেন্ডের। ওই সময় যদি আমি এমন করে একটা স্ট্যাটাস দিতাম, মানুষ তোমাকে জুতা দিয়ে পিটায় মেরে ফেলতো। আমার তো স্বাভাবিক একটা সেন্স আছে, আমি এতদিন ফেসবুক চালাই, আমি তো বুঝি কখন কি পোস্ট করতে হবে। তো আমি তো ঘুণাক্ষরেও যদি আমার মনেও এটা থাকতো, তাও মনে আমি পোস্ট করতাম না, ভয় যে বাবা আমাকে তো নেটিজেনরা পিটায় মেরে ফেলবে। এরপর তুমি সরি বলেছো রিসেন্ট, হয়তো একটা আমার মনে হয়েছে যে থাকা উচিত। তো টনি আপু কিন্তু একটু ঠান্ডা হলো না, তো হ্যাঁ আমাদের সবকিছু মিটমাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভুল হতেই পারে, হ্যাঁ ভুল বশত আমরা ফেসবুক স্ট্যাটাস দিতে পারি, কিন্তু ওটা একটু অতিরিক্ত হয়ে গেল না পুরো ব্যাপারটা? হ্যাঁ অতিরিক্ত পর্যায়ে তো চলেই গেছে, এবং রীতিমতো আমাদের যারা মিডিয়া কলিগস আছে বা সোশ্যাল মিডিয়া ইউজাররা আছে, তারাও এটাকে অনেক ভালো চোখে দেখেনি, একদমই ভালো চোখে দেখেনি। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের আরো সংযত হতে হবে, আরো ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এবং আমারও কাজের জায়গাতে দেখা যায় যে তুমি একটা উদ্বোধনে গেলে সেখানে হচ্ছে মানুষজন গালাগালি করছে ভুয়া ভুয়া বলে, তো এটা তো আসলে এক্সপেকটেশন ছিল না বাড়ির সাথে, তাই না? এখানে একটা আপু কথা আছে যে এটা কিন্তু রিসেন্ট একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, আপনি দেখবেন। প্রথমে আমার সাথেই একটা প্রোগ্রাম ছিল পরিমণি, চিত্রনায়িকা পরিমণির, ওখানেও কিন্তু বিশৃঙ্খলার একটা সৃষ্টি হয়েছে যমুনা ফিউচার পার্কে। পরবর্তীতে কিন্তু পরিয়াপুর রাতে একটা স্ট্যাটাসও লিখেছিলেন। দেন আপনি দেখবেন চট্টগ্রামে মেহজাবিন চৌধুরীকে বাধার সম্মুখীন দেওয়া হয়েছে। দেন অপু বিশ্বাসেরও একটা ডায়মন্ডের একটা উদ্বোধনের অনুষ্ঠানে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা। পুরো ব্যাপারটাই কিন্তু এখন জড়িত। আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো না উদ্দেশ্য প্রণোদিতভাবে করানো হচ্ছে, হ্যাঁ কোন একটা গ্রুপ। এবং আমরা তো এত বছর হাজার হাজার মানে আমার মনে হয় উদ্বোধন করেছি সারা বাংলাদেশ জুড়ে, কখনো এরকম কোনো ঝামেলা হয়নি, কখনো রাজনৈতিক অস্থিরতা কিন্তু এখনো আছে। মানে আমাদের যে কারণে যাবেন কিন্তু শোরুম উদ্বোধন করতে পারে, শিল্পীদের উপর একটা মানে এটা একটা কোনো একটা গ্রুপ উদ্দেশ্য প্রণোদিতভাবে করাচ্ছে, এটা নিয়ে অনেক আর্টিস্টরাই আসলে কথা বলছেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সামান্য একজন মানুষ, আমি এটা নিয়ে কথা না বলি, আমি এটা নিয়ে চুপ থাকি। আর আমাদের কর্তৃপক্ষ তো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে ওনাদের প্রোগ্রামটা খুব সফলভাবে সম্পন্ন হয়েছে। জাস্ট আমরা যখন বের হয়ে আসতেছিলাম না, তখন হঠাৎ করে কিছু ছেলে, মানে 2-3টা ছেলে, মানে মনে হচ্ছিল কি ওরা ইচ্ছা করে মনে হয় এই প্রোগ্রামে ঢুকেছে, প্ল্যান করে 3-4 জন। হ্যাঁ, এবং আমাদের দেহরক্ষী যারা ছিলেন ওনারা আমাকে বারবার বলছিলেন যে আপু জাস্ট একবার বলেন, আমরা ওনাদেরকে আটক করব, কারণ বসুন্ধরা মার্কেটে আটক করলেই বসুন্ধরা কর্তৃপক্ষ এসে, তো আমরা আর আমি আর বুবলি আপু বলছি না, আমরা ফার্স্ট বের হয়ে যাই। কারণ এখানে এখন বিশৃঙ্খলা হাজার হাজার ক্যামেরা, ওদেরকে আটক করলে এটা আবার নিউজ হবে যে এখানে একটা মানে আমরা দেহরক্ষীর একটা ফোর্স করেছি। তো আমাদেরকে আমাদের বডিগার্ডরা দ্রুত বের করে দিল। পুরো প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর জাস্ট যাওয়ার পথে এই অংশটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করানো হলো, এবং ওই ভিডিও ফুটেজগুলোই বারবার প্রচার করা হচ্ছে জাস্ট ফর ভিউ। মানে ভিউর জন্য মানুষ এতটা নিচে নেমে গেছে যে এত সুন্দর একটা প্রোগ্রাম হলো, কেক
কাটিং হলো, ফিতা কাটিং হলো, পুরো অনুষ্ঠানের শোরুম ঘুরে দেখানো হলো। ইনফ্যাক্ট আমরা পাঞ্জাবি গিফটও নিলাম, যে যেই প্রোগ্রামের যে কর্তৃপক্ষ ছিলেন ওনারা আমাদেরকে ঈদের জন্য পাঞ্জাবি গিফট করলেন প্রত্যেককে। সেই ফুটেজগুলো নাই, শুধুই ভুয়া ভুয়া ফুটেজটা। তার মানে কি, এটা ভিউর জন্য হচ্ছে পিক করা হয়েছে, ওইটুকুই পিক করা হয়েছে সোশ্যাল মিডিয়া ছাড়ার জন্য। আর এখন তো আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে যে অস্থির পরিস্থিতি, কিভাবে মানুষ নেগেটিভিটি হবে, ঝগড়া করবে, ভিউ করবে, একজনের নামে খারাপ কথা বলবে। একটা ভালো শৈল্পিক কাজের কোনো ভিউ নাই, একটা ভালো পেইন্টিং কেউ করছে, একটা ভালো গান গাচ্ছে, কোনো ভিউ নাই, একটা ভালো প্রোগ্রাম হচ্ছে, কোনো ভিউ নাই। বারিশকে মানুষ গালিও দিবে, আবার বারিশ কোন শাড়িটা পরে লাইভে এসেছে সেটাও মানুষ দেখতে চায়। আসলে দুই দিকেই আছে আসলে কিছু আমার কিছু এখন ভিউয়াররা। মনে হয় যে আমি হয়তো আগেই ভালো ছিলাম, যখন আমি লাইভ প্রেজেন্টেশনে আসি নাই। আমি অনেক বছর হচ্ছে টেলিভিশনে কাজ করেছি, কিন্তু তখন না মানুষ সরাসরি কোনো কমেন্ট করার সুযোগ পেত না আমাদের। আমরা রেকর্ডেড প্রোগ্রাম করে বের হয়ে যেতাম, বা স্টেজে প্রোগ্রাম করতাম, দূরে থাকতাম। এখন অডিয়েন্সদের কাছে আসছি, মানে ওই যে বলে না যে কাছে আসতে নাই, কাছে আসলেই মনে হয় সম্পর্ক নষ্ট হয়ে যায়। জানি না, মানুষ এক সময় ভালোবাসে, এক সময় ঘৃণা করে, আবার মানুষ ভালোবাসে। এটা আসলে টোটালি ওনাদের ডিসিশন যে ওনারা কখন কাকে অ্যাকসেপ্ট করবে, কখন কাকে রিফিউজ করবে। মানে আজ আপনাকে ঘৃণা করতেছে, কাল আপনাকেই ভালোবাসবে, আবার আজকে আমাকে ঘৃণা করতেছে না, কালকে আমাকে আবার ভালোবাসবে। বিষয়টা হচ্ছে এরকম চক্রাকারে আসে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। বারিশের কোন পরিচয়টা বেশি ভালো লাগে? ব্র্যান্ড প্রমোটার, নৃত্যশিল্পী, মডেল নাকি ব্যবসায়ী? আমার কাছে এখন মনে হয় কি আপু, সব ছেড়ে ছুড়ে যদি আমার মেয়েটাকে নিয়ে থাকতে পারতাম। বারিশ অনেক ইমোশনাল, সেটাও আমি জানি। একটা হয় না, একটা কন্টেন্টে যদি কেউ বাজে কথা বলে, একটা না, তোমাদের তো অনেক অনেক হাজার হাজার কমেন্টস আসে। মানে এখন মনে হয় যে এতগুলো আসলে হজম করেও তোমাকে আসলে সামনে লাইভে হেসে হেসে কথা বলতে কাজ করলাম। মানে আমি আমার লাইফের একটা পুরো সার্টেন টাইম আমি শুধু এই ক্যামেরার সামনেই দিয়ে গেলাম। এর জন্য আমার কোনো ফ্যামিলি লাইফ তৈরি হয় নাই, কাজিনদের সাথে ঘোরা আমার কোনো ফ্রেন্ডস নাই। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমার আত্মীয় স্বজনরাও আমি কত বছর দেখি না তাদেরকে, তাদের কোনো বিয়ের প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করি না। তো এই যে কাজের জায়গার প্রতি সম্মানার্থে, হ্যাঁ, রেসপেক্ট করে একটা মোটিভেশন, একটা জায়গায় আমি পৌঁছাবো। ইটস নট আ কাপ অফ টি, ইটস নট আ কাপ অফ টি। কেউ যদি মনে করে যে আমি এভাবেই আসছি, 2 দিনের মধ্যে আমি ভাইরাল হয়ে গেলাম, আমি হয়ে গেলাম কেউ একজন, আমি টাকা পয়সা কামাই ফেলাম, গাড়ি বাড়ি জমি কিনে ফেলাম, ইটস নট দ্যাট মাচ ইজি। সবাই বলে যে ব্র্যান্ড প্রমোটাররা, মানে আমাকে বলে আপনি তো মানুষের টাকা মেরে খান, ডাকাতি করে খান। ভাই, মানুষ তো রাস্তায় মরে পড়ে থাকলেও একটা পানির বোতল কিনে দিয়ে যায় না, ভিডিও করে চলে যায়। সেখানে মানুষের পকেট থেকে টাকা বের করা এত ইজি না। আপনাকে কোনো কোম্পানি যদি নেয়, সে নিজে সজ্ঞানে আপনাকে এত টাকা পেমেন্ট করে নিচ্ছে। আমি যতই আপনার পায়ে পড়ে থাকি, আপনি যদি আমাকে না নিতে চান কাজে, কোনোদিনও নিতে পারবেন না। মানুষের পকেট থেকে 20 টাকা বের করা অনেক কষ্টের। তো সেখানে এই যে ফেসবুকে যে কথাগুলো বলে মানুষ, যে ব্র্যান্ড প্রমোটারদের কেন এত রেমুনারেশন হবে, বা আমার রেমুনারেশন কেন এত হবে, বা আমি কেন এত ডিমান্ড করি, বিষয়গুলো আসলে মানুষ ব্যাক এন্ডে দেখে না। আসলে কোন পরিচয়টা বারিশকে বেশি আনন্দিত করে? সেটাই বলছিলাম, মানে ইমোশনাল হয়ে গেলাম। আমি কিন্তু অনেক ইমোশনাল, একটা সফট হার্টেড একটা মেয়ে, এবং এই জন্য অনেক সময় আমাকে ট্রোলের শিকার হতে হয়। তো এখন আমার কাছে মনে হয় যে মা হিসাবে আমি নিজের পরিচয় দিতে সবচেয়ে বেশি পছন্দ করি, এবং আমার মেয়েকে আমি ছোট থেকে এভাবে গড়ে তুলছি যে ও যাতে একদম মানুষের মতো মানুষ হয়, মানে সব গুণাবলী যাতে ওর মধ্যে থাকে। মা কিভাবে তৈরি করবে সন্তানকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং। বেশি থাকা হয় কোথায়, বাবার বাড়িতে নাকি শ্বশুর বাড়িতে? আমার বেশি আসলে বাবার বাড়িতে থাকা হয়, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স। সো আমার হাজবেন্ড আর আমার বাচ্চা হচ্ছে যাওয়া আসা করে প্রতিদিনই, তো আমারও যাওয়া হয়। বাট আমার অফিস, আমার রুম, স্টুডিও সব হচ্ছে আমার বাবার বাড়িতে, কারণ ওটা আমার দাদার বাসা, তো ওখান থেকে আমরা একটা ফ্ল্যাট নিয়ে এসেছি। আর আমার ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, ওখানেও আমাদের আরেকটা রুম আছে। সো যখন যেখানে যাই ওখানে থাকা হয়। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি বারিশকে আপনি কেমন স্নেহ করেন, কেমন ভালোবাসা পান? সেখানে আমি একদমই একটা ঘরের বউ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। নায়িকা হওয়ার অফার পেলে কি করবেন বারিশ? মনে হয় না এখন করব আর কোনো, কারণ অফার আমি বেশ কয়েকটা পেয়েছি। যখন আমি এই
ব্র্যান্ড প্রমোশনে স্টার্ট করেছি তার আগেও যেমন পেয়েছি, করার পর পেয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন মানুষ বেশি কেন নক করে, ভাবে কি আমি নিজেই প্রডিউসার হব, আর আমার প্রডিউসার সংকট তো, মানে মনে করে ওনার তো টাকা আছে তাহলে ওনাকে দিয়ে আমরা প্রডিউস করাবো, উনি নায়িকা হবে। বলছি ভাই এটা করলে মানুষ কি বলবে যে আমি নিজেই টাকা দিয়ে করছি। কোনো ডিরেক্টর কোনো আমাকে এরকম বলে, কারণ বারিশ তুমি নায়িকা হও, তুমি প্রডিউস করো, এরকম ছবি বানাই দিচ্ছি। এটাতে আমি নট ইন্টারেস্টেড, কারণ আমার যদি কোনো ভালো প্ল্যাটফর্ম থেকে পাও, ভালো কোনো ডিরেক্টর, তাহলে ডেফিনেটলি অবশ্যই কাজ করব, কারণ আমার তো কাজের শুরুটাই হয়েছে ওখান থেকে। যদি অপশন থাকে আমি একটু বলি, এখানে তো আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে শাকিব খান সুপারস্টার, শাকিব খান, সিয়াম কিংবা আরফান নিশো, কাকে পিক করবে? নীরব ভাইয়ার সাথে যখন আমি মডেলিং বা ওপেনিং করেছি তখন অনেকেই বলেছে যে আমাদের মানায় খুব পাশাপাশি, তো নীরব ভাইয়া হতে পারে। মানে শাকিব খানও হবে না, সিয়ামও হবে না? না, এখন শাকিব খানের নাম বললেই সবাই বলবে যে ওনার নাম নিয়ে ভাইরাল হতে চায় আবার। মানে ভাইরাল যেখানে তার পাশ দিয়ে আমি চলে যাই, তারপরেও ছোঁয়া লেগে যায়। এটা কিন্তু ভালো বলেছো। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেনে চলে যাই। এবার কার্ড থেকে না আনকার্ড থেকে তুলবো। বারিশ হকের প্রতি মাসের উপার্জন কত? এটাই আমি ভাবছিলাম যে এটাই বলবে আমাকে। এটা আসলে বলা যায় না, ম্যাক্সিমামটা বলি বারিশ। আমরা অনেকেই জিজ্ঞেস করি এখানে যারাই আসেন। ভালো অ্যামাউন্ট আলহামদুলিল্লাহ আমি পাই, যেটা আসলে আমি কখনো স্বপ্নেও কল্পনা করি নাই যে এই টাকা আমি আর্ন করতে পারি। 50 লাখের উপরে না, এত হয় না, এত কখনোই হয় না। 10 পর্যন্ত যায় এরকম ঈদের সময়গুলোতে, অনেক 10 লাখ। বারিশের কত কিরকম? এরকমই আনুমানিক কাছাকাছি আলহামদুলিল্লাহ। 10 লাখ। আচ্ছা, মানে কমও হতে পারে বেশিও হতে পারে, এটা একদমই রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা, লাইফ থাকলে আমাদের ইনকাম হবে, লাইফ থাকলে হবে না, এই আর কি। বারিশের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো কি? তোমার মুখে শুনবো, প্রথমে শুনবো তোমার ইতিবাচক দিকগুলো। পজিটিভ সাইড হচ্ছে যে আমি খুব সফট হার্টেড একটা পারসন। আমাকে মনে হয় যে আমি খুব অহংকারী, বাট আমি খুব কম কথা বলি। আপনি তো আমাকে অনেক আগে থেকে চেনেন, আমি খুব চুপচাপ থাকতে পছন্দ করি, কিন্তু এটার মানে অনেকে অহংকারী মনে করে। আমরা কিন্তু জানি যে বারিশ এইভাবেই কথা বলে। মানে আসলে ক্যামেরায় দেখে, একটা মোবাইলের স্ক্রিনে দেখে মানুষকে কতটাই বা জাজ করা যায়। আমি খুব সময় মেনটেন করি, এটা হচ্ছে আমার খুবই পজিটিভ দিক। মানে আমি 1 সেকেন্ডও এদিক ওদিক হবে না। আজকে স্টুডিওতে কিন্তু বারিশ খুব ইন টাইম এসেছে। মিসম্যানেজমেন্ট আমি একদম পছন্দ করি না, হঠাৎ করে রেগেছে বা ঠান্ডাও হয়ে যায়। আরেকটা নেগেটিভ দিক হচ্ছে যে আমি মানুষের সাথে হয়তো মিশতে পারি না ওভাবে যেভাবে মানুষ আমাকে এক্সপেক্ট করে। মানে যেমন আমাদের ইনফ্লুয়েন্সার্স বা ব্র্যান্ড প্রমোটারদের মধ্যেও অনেকেই আমাকে মনে করে যে আমি ওদের সাথে মিশি না, বাট বিষয়টা হচ্ছে যে আমি ওরকম মিশুক না, এজন্য হয়তো আমার তাদের সাথে ওভাবে একটু দূরত্ব রয়ে গেছে। দ্যাটস ইট। এটা মানে আমি ইন্ট্রোভার্ট টাইপ অনেক। আমি আসলে তোমার ফলোয়ারদেরও বলবো যে একটা বারিশ কিন্তু একদিনে তৈরি হয়নি। অনেকে লাইভ থেকে আমাকে দেখা স্টার্ট করছে, তো সবাই না মনে করে যে আমি হয়তো লাইভ প্রেজেন্টার। ইনফ্যাক্ট অনেকেরই একটা মানে কমন যেটা আমার নামে অভিযোগ যে আমি খুব শো অফ করে চলি। হ্যাঁ, মানে শো অফ করে চলি আমি, আমার সাথে অনেক টিম থাকে, আমি নায়িকাদের সাথে চলি। আমি তো নায়িকা না, আমি নায়িকাদের সাথে কেন চলবো? বাট বন্ডিংটা তৈরি হয়ে গেছে যেহেতু আমি মিডিয়াতে অনেক বছর কাজ করেছি। তো ওইখানে আমার হচ্ছে মডেল, কোরিওগ্রাফার, ফিল্ম হিরোইন, হিরোদের সাথে একটা খুব গুড বন্ডিং 12 ইয়ার্স। এবং মিডিয়াতে থাকলে বন্ডিং ভালো করা ছাড়া আসলে উপায় নেই, এবং কোনো না কোনো ভাবে তারা কিন্তু তোমার কাজে লেগে যায়। আমি এখন যতই ব্র্যান্ড প্রমোটার হই, হ্যাঁ এখন আমি যতই ব্র্যান্ড প্রমোটার হই, ওরা কিন্তু আমাকে সেই ছোট্ট বারিশ হিসাবেই দেখে। যারা সিনিয়র যারা আছেন, এখন মডেল থেকে কোরিওগ্রাফার হয়ে গেছেন, হিরো হিরোইন হয়ে কোরিওগ্রাফার, ওরা আমাকে এখনো ওই ছোট্ট বারিশ তুই তুই করেই বলে। মানে ওনাদের কিন্তু আমার এই ব্র্যান্ড প্রমোশনে আসা বা এই যে ফেম পাওয়া, আর্নিং করা, এগুলোর সাথে কোনো যোগাযোগ নেই। মানে আমি যখন ওনাদের সাথে মিশি একদমই আগের বারিশের মতোই মিশি। তো এটা নিয়ে অনেকেরই একটু অভিযোগ থাকতে পারে, তো তারা আসলে জানে না যে আমার ব্যাকগ্রাউন্ডটা কি। সামনের দিনগুলোতে কি প্রত্যাশা, আসলে কি করতে চাও, কিংবা আরো 10 বছর পরে তোমাকে তুমি কোথায় দেখতে চাও? আমার কাছে মনে হয় যে আমার প্রতি মানুষের এত যে মানে আশা, এটা আমি সত্যি আসলে বুঝতে পারিনি যে মানুষ এত কিছু নোটিস করে আমাদের প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা উঠা বসা, আমি কি পোশাক পরলাম। তো আমার কাছে মনে হয় যে আমাকে সামনের দিনগুলোতে আরো বেশি সচেতন হতে হবে, কাজের ক্ষেত্রে হোক, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করার ক্ষেত্রে হোক।
এবং রাগ হওয়া যাবে না, রাগে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেওয়া যাবে না, জামাইকে দিলেও তাকে কিন্তু বকা দিতে হবে যে এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে শিখতে হবে। মানে মানুষ বলে না যে ঠেকতে ঠেকতেই শিখে, ওরকম আর কি। তো মানুষ ভুল থেকেই শিখে। তো আমি অডিয়েন্সদেরকে এটাই বলবো যে আমার সকল ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি আরো অনেক বছর কাজ করে যেতে চাই আপনাদের সাথে, আপনাদের ভালোবাসা পেতে চাই। আসলে দিন শেষে কিন্তু যখন আমরা চলে যাই, টাকা পয়সা, ফেম বা সংসার সবকিছু পিছনে রেখে মানুষ কিন্তু মনে রাখবে যে না, একজন ছিল, একজন মানুষ যাকে আমরা মনে রাখছি বা তার কাজগুলো থেকে তাকে আমরা স্মরণ করছি। আসলে আরো বেশি সচেতন হতে হবে। এবং বারিশের কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে নাট্যকার মমতাজউদ্দিন আহমেদ একটা চমৎকার একটা কথা বলেছিলেন যে কেউ যদি ভুল করে দুঃখ প্রকাশ করে তোমার কাছে, তাকে অবশ্যই ক্ষমা করে দিতে হবে এবং ক্ষমা করে দেয়া উচিত। বারিশ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। অনেক ভালো থেকো তুমি। থ্যাংক ইউ সো মাচ কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আশা করি আজকের এপিসোডটা দর্শকদের অনেক ভালো লাগবে। দর্শক, এ ছিল কাট অ্যান্ড কাটের আজকের আয়োজন। দেখা হবে আগামী আয়োজনে। সেই পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এবং আমরা যেটা বলছিলাম, আমরা ক্ষমাসুলভ দৃষ্টিটা রাখবো, ক্ষমাসুলভ দৃষ্টিতে সবাইকে দেখব। বিদায়।